হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমার্স লেসন, যেখানে আমরা কমার্স শিখি সহজ ভাষায়। আগের আমেরিকান রুলসের ভিডিওতে আমরা দেখেছিলাম অ্যাকাউন্টিং ইকুয়েশন বলতে কি বোঝায়, অ্যাকাউন্টিং ইকুয়েশনের মধ্যে কতগুলো এলিমেন্ট থাকে এবং সেগুলোকেই নেচার অফ অ্যাকাউন্টস বলা হয়। আর আমেরিকান রুলসে কিভাবে ফলো করতে হয় এবং সেই রুলস ফলো করে কিভাবে আমরা ট্রানজ্যাকশন থেকে ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করতে পারি। আজকের এই ভিডিওতে আমরা নতুন কিছু ট্রানজ্যাকশন নেব এবং সেগুলোকে আমেরিকান রুল ফলো করেই ডেবিট এবং ক্রেডিট নির্ধারণ করব। তাহলে শুরু করা যাক। ফার্স্ট আমাদের 13 নম্বর ট্রানজ্যাকশনে বলা আছে ক্যাশ ডিপোজিটেড ইনটু ব্যাংক। তাহলে সেমভাবে আমাদের কোশ্চেন করতে হবে হোয়াট ডিপোজিটেড ক্যাশ, তাহলে এখানে ক্যাশ অ্যাকাউন্ট একটা আসবে। আর যদি কোশ্চেন করি ক্যাশ ডিপোজিটেড ইনটু ওয়্যার, মানে কোথায় ডিপোজিট করা হয়েছে, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট, তাহলে ব্যাংক একটা অ্যাকাউন্ট এলো। এবারে আমরা জানি আমাদের নেচারটা ডিফাইন করতে হয়, নেচারটা ক্লাসিফাই করতে হয়। তো ক্যাশও অ্যাসেটের মধ্যে পড়ে, ব্যাংকও অ্যাসেটের মধ্যে পড়ে। তো এখানে ক্যাশ নামক অ্যাসেটটা বিজনেস থেকে চলে যাচ্ছে, তাহলে কমে যাচ্ছে, তাহলে এটা হবে ক্রেডিট। আর ব্যাংক নামক অ্যাসেটটা বেড়ে যাচ্ছে, তাহলে এটা হবে ডেবিট। নেক্সট 14 নম্বরে বলা আছে চেক ইস্যুড হবে, চেক ইস্যুড টু মিস্টার এ রয় ₹5,000। এটার মানে হলো মিস্টার এ রয়কে 5,000 টাকার একটা চেক দেওয়া হয়েছে। ইস্যু করা মানে বেসিক্যালি দেওয়া। তো এখানে হোয়াট ইস্যুড চেক, তো চেক যখনই কাউকে দেওয়া হয় তখন ব্যাংক অ্যাকাউন্ট আসবে। আর চেক ইস্যুড টু হুম, কাকে দেওয়া হয়েছে, তো মিস্টার এ রয়, সো মিস্টার এ রয় অ্যাকাউন্ট আসবে। এখানে ব্যাংক একটা অ্যাসেট, ব্যাংকের টাকা কমে যাবে, তাহলে অ্যাসেটটা ডিক্রিজ করছে, তাহলে এটা হবে ক্রেডিট। আর মিস্টার এ রয় এখানে একটা লায়াবিলিটি, কারণ আমরা তাকেই টাকা পেমেন্ট করব যে আমাদের থেকে টাকা পায়, তাহলে নিশ্চয়ই মিস্টার এ রয় আমাদের একটা লায়াবিলিটি ছিল, যখনই তাকে পেমেন্ট করে দিচ্ছি সেই লায়াবিলিটিটা কমে যাবে, তাহলে লায়াবিলিটি কমে গেলে ডেবিট। নেক্সট purchased goods by check ₹2,400। গুডস পারচেস করা হয়েছে চেক দিয়ে, তাহলে হোয়াট পারচেস গুডস, তো গুডসের ক্ষেত্রেই একমাত্র আমরা পারচেসেস অ্যাকাউন্টটা ইউজ করে থাকি, তাহলে পারচেসেস অ্যাকাউন্ট। আর কি দিয়ে কেনা হয়েছে, চেক, তাহলে চেক আসলেই ব্যাংক অ্যাকাউন্ট হয়, সো ব্যাংক অ্যাকাউন্ট। এবার পারচেসেস অ্যাকাউন্ট মানেই এক্সপেন্সেস ইনক্রিজ, তাহলে হবে ডেবিট। আর ব্যাংক অ্যাকাউন্ট মানেই আমাদের এখানে অ্যাসেটটা কমে যাবে, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট 16 নম্বরে বলা আছে পারচেস গুডস অন ক্রেডিট, মানে গুডস কেনা হয়েছে ধারে, অন ক্রেডিট কথাটার মানে হচ্ছে ধারে। সো এখানে সেমভাবে পারচেস গুডস আছে, তাহলে পারচেস গুডস থাকলেই পারচেসেস অ্যাকাউন্ট আসে, একমাত্র গুডস কেনা হলেই পারচেসেস অ্যাকাউন্ট আসে। আর অন ক্রেডিট, যদি গুডস ক্রেডিটে কেনা হয় বা ধারে কেনা হয় সেক্ষেত্রে ক্রেডিটার্স অ্যাকাউন্ট আসে, সো ক্রেডিটার্স অ্যাকাউন্ট। তো পারচেস অ্যাকাউন্ট আমরা জানি এক্সপেন্স, আর এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, তাহলে এটা হবে ডেবিট। আর ক্রেডিটার্স এটা একটা আমাদের লায়াবিলিটি, কারণ ধারে আমরা যখনই গুডস কিনছি তাহলে অবশ্যই ইন ফিউচার তাদের টাকাটা পে করতে হবে, তাহলে লায়াবিলিটি বাড়ছে বা দায় বাড়ছে, তাহলে সেটা হবে ক্রেডিট। নেক্সট পেড টু রবি ₹3,000। তাহলে পেড আমরা কি পেড করতে পারি, হোয়াট পেড, কিছু না বলা থাকলে অবশ্যই ক্যাশ, তাহলে পেড কথাটা থাকলেই ক্যাশ অ্যাকাউন্ট আসবে। আর পেড টু হুম, রবি, তাহলে রবি অ্যাকাউন্ট একটা আসবে। এবারে ক্যাশ আমাদের একটা অ্যাসেট, যখনই সেটা পে করে দেবো সেই নামক অ্যাসেটটা কমে যাবে, বিজনেস থেকে চলে যাচ্ছে, তাহলে এটা হবে ক্রেডিট। আর রবি অবশ্যই একটা লায়াবিলিটি, কারণ এখানেও যেমন আমরা দেখছিলাম
যে টাকা পায় 14 নম্বর ট্রানজ্যাকশনে আমরা দেখছিলাম যে মিস্টার এ রয়কে টাকা দেওয়া হচ্ছে, তাহলে অবশ্যই মিস্টার এ রয় নিশ্চয়ই টাকা পেত, তাহলে মিস্টার এ রয় একটা লায়াবিলিটি ছিল। সেমভাবেই এখানেও রবিকে টাকা দেওয়া হচ্ছে মানে রবি অবশ্যই টাকা পেত, সেই জন্যই তাকে টাকা দেওয়া হচ্ছে, তাহলে লায়াবিলিটি একটা। আর যখনই টাকা পে করা হচ্ছে তখনই তার লায়াবিলিটিটা কমে যাবে, তাহলে ডেবিট। নেক্সট, রিসিভড ফ্রম সোহম ₹3,200, তাহলে হোয়াট রিসিভড, এখানেও কিছু না বলা থাকলে ক্যাশ অ্যাকাউন্ট, মানে ক্যাশ অ্যাকাউন্টটা উজ্জ্ব রয়েছে। কি রিসিভ করা হয়েছে সোহমের থেকে? ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে রিসিভড বলা থাকলেও ক্যাশ অ্যাকাউন্ট আসবে। আর কার থেকে রিসিভ করেছে? ফ্রম হুম? সোহম, তাহলে সোহম অ্যাকাউন্ট। এবার ক্যাশ আমাদের বিজনেসের একটা অ্যাসেট, সেটা যখনই পাবো ইনক্রিজ করবে, তাহলে এটা হবে ডেবিট। আর সোহম আমাদের অবশ্যই একটা অ্যাসেট ছিল, অ্যাসেট ছিল মানে সোহম কিসের মধ্যে পড়বে? অবশ্যই একটা ডেটার্স ছিল। সোহমের থেকে আমরা টাকা পেতাম, সেজন্যই সোহম আমাদের টাকা দিচ্ছে। যেরকমভাবে কারোকে যদি টাকা দিই তার মানে সে অবশ্যই আমাদের থেকে টাকা পায়, সেজন্য সে আমাদের লায়াবিলিটি। এর অপোজিট হবে অ্যাসেট, যার থেকে আমরা টাকা পাই সে আমাদের অ্যাসেট হবে। তাহলে অ্যাসেটটা কি হবে? যখনই সে টাকা দিয়ে দিচ্ছে সেই নামক অ্যাসেটটা কমে যাচ্ছে, তাহলে ক্রেডিট। নেক্সট 19 নম্বরে বলা আছে সোল্ড গুডস টু মিস্টার দাস ইন ক্যাশ ₹4,000, তাহলে সোল্ড গুডস আছে, হোয়াট সোল্ড? গুডস, তাহলে গুডস সোল্ডের ক্ষেত্রেই আমরা সেলস অ্যাকাউন্ট ইউজ করি। যেরকমভাবে গুডস পারচেসের ক্ষেত্রে পারচেসেস অ্যাকাউন্ট ইউজ করি, সেরকমভাবে গুডস সোল্ডের ক্ষেত্রে সেলস অ্যাকাউন্ট ইউজ করি। তো সেলস অ্যাকাউন্ট একটা হবে। আর কাকে করা হচ্ছে? না মিস্টার দাস, কিন্তু এখানে নামটা ম্যাটার করবে না, যেহেতু ক্যাশেই সেলটা করা হয়েছে, যেহেতু নগদে সেল হয়েছে তাহলে ক্যাশটাই ম্যাটার করবে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। কিভাবে সেল করা হয়েছে? ক্যাশের পরিবর্তে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। তো এখানে সেলস আমরা জানি ইনকাম, আর ইনকাম হওয়া মানে ইনক্রিজ হওয়া, ইনকাম ইনক্রিজ হলে ক্রেডিট হয়। আর ক্যাশ আসছে বিজনেসে, তাহলে ক্যাশ নামক অ্যাসেটটা বেড়ে যাবে, তাহলে সেটা হবে ডেবিট। নেক্সট 20 নম্বর ট্রানজ্যাকশন আমাদের বলা আছে সোল্ড গুডস টু রোহান ₹11,000, রোহানকে 11,000 টাকার গুডস বিক্রি করা হয়েছে, তাহলে সোল্ড গুডস আছে, এখানেও আমাদের সেলস অ্যাকাউন্ট হবে। আর কাকে বিক্রয় করা হচ্ছে? রোহান, তাহলে রোহান অ্যাকাউন্ট। তো সেলস আমাদের একটা ইনকাম, আর ইনকাম হওয়া মানে ইনক্রিজ হওয়া, তাহলে সেটা ক্রেডিট হয়। আর রোহান হচ্ছে আমাদের এখানে একটা অ্যাসেট হবে, রোহান এখানে একটা ডেটার্স। তো তাকে যখনই গুডস বিক্রি করা হচ্ছে এবং ক্যাশ বলা নেই, আগে আমরা এই জিনিসটা দেখেছি, যদি কাউকে গুডস সোল্ড করা হয় এবং ক্যাশ কথাটা মেনশন না করে একটা নাম মেনশন করে দেওয়া হয়, তার মানে অবশ্যই সেটা ধারে বিক্রয় করা হয়েছে। তো এখানে রোহান ইজ এ ডেটার, ডেটার মানে দেনাদার, যার থেকে বিজনেস টাকা পাবে, তাহলে এই নামক অ্যাসেটটা ইনক্রিজ হবে, তাহলে সেটা হবে ডেবিট। নেক্সট, সোল্ড গুডস কস্টিং ₹2,000 ফর ₹2,500, তো সোল্ড গুডস আছে, তাহলে অবশ্যই সেলস অ্যাকাউন্ট আসবে। সোল্ড গুডস কত টাকায় সোল্ড করেছে? 2,500 টাকায়, তাহলে অবশ্যই ক্যাশে টাকা পাচ্ছে, কিছু যখন বলা নেই আমরা সবসময় ক্যাশ ধরে নিই। আর এখানে যদি আমাদের দুটো অ্যামাউন্ট বলা থাকে, একটা 2,000 টাকা বলা আছে, একটা 2,500, এবং দুটোর মধ্যে অবশ্যই যদি ডিফারেন্স থাকে সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট আছে আমরা জানি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। এবারে এখানে সেলস অ্যাকাউন্ট আমরা জানি সেল করলে ইনকাম হয়, ইনকাম হওয়া মানে ইনক্রিজ, সেটা ক্রেডিট হয়। এবার ক্যাশ আসছে, ক্যাশ নামক অ্যাসেটটা তাহলে ইনক্রিজ করবে, সেটা তাহলে ডেবিট হবে। এবারে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টটা আমাদের দেখতে হবে কিসের মধ্যে পড়ছে, কোন নেচারের মধ্যে পড়ছে। তো এখানে আমাদের দেখতে হবে ট্রানজ্যাকশনটা কি বলেছে। বলছে 2,000 টাকার গুডসটা 2,500 টাকায় বিক্রয় করা হয়েছে, তাহলে নিশ্চয়ই প্রফিটে বিক্রয় করা হয়েছে। যেটার দাম 2,000 টাকা ছিল সেটাকে বেশি দামে বিক্রয় করা হয়েছে, তাহলে এটা প্রফিট হয়েছে। আর প্রফিটটাকে আমরা ইনকামের মধ্যে কনসিডার করি, আর ইনকাম তাহলে বেড়েছে, তাহলে ক্রেডিট। নেক্সট, পেড ওয়েজেস ফর ₹2,000, তাহলে পেড হোয়াট?
ওয়েজেস, তাহলে ওয়েজেস অ্যাকাউন্ট। আর পেড কথাটা বলা থাকলেই কি পেড করতে পারে, ক্যাশ, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। এখানে ওয়েজেস একটা এক্সপেন্সের মধ্যে পড়ে আর এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ, তাহলে ডেবিট। ক্যাশ একটা অ্যাসেটের মধ্যে পড়ে, যেহেতু পেড করা হচ্ছে ক্যাশটা কমে যাবে, তাহলে ক্রেডিট। নেক্সট, পারচেজড পেন্স ফর ₹50, 50 টাকা দিয়ে কিছু পেন কেনা হয়েছে। তো এখানে আমরা পারচেজ ওয়াট, পেন্স, বাট আমরা পেন্স অ্যাকাউন্ট মেনটেন করব না। পেন কিসের মধ্যে পড়ে, একটা স্টেশনারির মধ্যে পড়ে, তাহলে স্টেশনারি অ্যাকাউন্ট আমরা মেনটেন করব। সো স্টেশনারি অ্যাকাউন্ট, এবং কিছু বলা নেই, তাহলে অবশ্যই ক্যাশ পে করে কেনা হচ্ছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। স্টেশনারি আমাদের একটা এক্সপেন্স, তো এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, ডেবিট। ক্যাশ আমাদের একটা অ্যাসেট, ক্যাশ চলে যাচ্ছে তাহলে কমে যাচ্ছে, ক্রেডিট। নেক্সট 24 নম্বরে বলা আছে পারচেজড স্ট্যাম্পস ফর ₹30, 30 টাকা দিয়ে কিছু স্ট্যাম্পস কেনা হয়েছে। তো এই স্ট্যাম্পসটা কিসের মধ্যে পড়ে, পোস্টেজের মধ্যে পড়ে, তো এখানে পোস্টেজ অ্যাকাউন্ট আসবে। আর কিছু বলা নেই, তাহলে কি দিয়ে কিনেছে, ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। পোস্টেজ একটা এক্সপেন্স, আর এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, তাহলে ডেবিট। ক্যাশ একটা অ্যাসেট, অ্যাসেটটা তাহলে কমে যাবে, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট 25 নম্বর ট্রানজ্যাকশনে বলা আছে পারচেজড ফার্নিচার ফর ₹7,000, তাহলে পারচেজ ওয়াট, ফার্নিচার, তাহলে ফার্নিচার অ্যাকাউন্ট। আর কিছু বলা নেই, তাহলে অবশ্যই ক্যাশে কেনা হয়েছে, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। ফার্নিচার বিজনেসের একটা অ্যাসেট, কেনা হলে অবশ্যই বাড়বে, তাহলে ডেবিট। আর ক্যাশ একটা অ্যাসেট, সেটা কমে যাবে কারণ ক্যাশ পে করেই তো কেনা হচ্ছে, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট ডেপ্রিসিয়েশন, তো ডেপ্রিসিয়েশন অন বিল্ডিং ফর ₹2,000, ডেপ্রিসিয়েশন মানে আমরা জানি অবচয়। তো যে কোনো ফিক্সড অ্যাসেটের ভ্যালু যখন কমে যায় সেটাকে আমরা বলি ক্ষয় হয়েছে, সেটার অ্যাকাউন্টটার নাম হয় ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট, তাহলে একটা ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট আসবে। আর কোন অ্যাসেটের ওপর ডেপ্রিসিয়েশন, বিল্ডিং, তাহলে বিল্ডিং অ্যাকাউন্ট। এবার ডেপ্রিসিয়েশন একটা লস, সেটাকে আমরা এক্সপেন্সেসের মধ্যে লিখি, তাহলে এক্সপেন্স বা লস ইনক্রিজ করবে, তাহলে ডেবিট হবে। আর বিল্ডিং নামক যে অ্যাসেটটা রয়েছে সেটার ভ্যালু কমে যাচ্ছে, তাহলে সেটা হবে ক্রেডিট। নেক্সট 27 নম্বরে বলা আছে গুডস রিটার্ন টু মোহন ₹500, তো মোহনকে গুডস ফেরত দিয়ে দেওয়া হয়েছে, তাহলে এখানে প্রিপোজিশনটা ম্যাটার করে। টু যদি বলা থাকে তাহলে কারোর কাছে ফেরত যাচ্ছে সেটা, তাহলে বাইরের কোনো পার্সনের কাছে সেটা ফেরত যাচ্ছে, কার কাছে, মোহনের কাছে, তাহলে সেটা হবে রিটার্ন আউটওয়ার্ড অ্যাকাউন্ট। বা এটার অন্য একটা নাম হয়, সেটা হলো পারচেসেস রিটার্ন অ্যাকাউন্ট। এবার পারচেসেস রিটার্ন কেন, কারণ মোহনকে এখন রিটার্ন করা হচ্ছে, তাহলে নিশ্চয়ই গুডসটা পারচেস করে বিজনেসে এসছিল, এখন মোহনকে রিটার্ন করা হচ্ছে, সেজন্য পারচেস করে এসছিল এখন রিটার্ন যাচ্ছে, তাহলে এটা পারচেসেসের অপোজিট, সো পারচেসেস রিটার্ন অ্যাকাউন্ট। আর কার কাছে রিটার্ন যাচ্ছে, মোহন, তাহলে মোহন অ্যাকাউন্ট আসবে। এখানে পারচেসেস রিটার্ন, পারচেসেস আমরা জানি একটা এক্সপেন্স ছিল, তাহলে পারচেসেস রিটার্ন একটা এক্সপেন্স হবে, কিন্তু পারচেসেস ছিল একটা এক্সপেন্স ইনক্রিজ, তাহলে যেহেতু পারচেস রিটার্ন পারচেসেসের অপোজিট, তাহলে এটা হবে এক্সপেন্সেস ডিক্রিজ। যখনই আমরা টাকাটা গুডসটা ফেরত দিয়ে দিচ্ছি তখনই আমাদের পারচেসটা কমে যাচ্ছে, তাহলে সেটা হবে ক্রেডিট। আর মোহনের কাছে ফেরত যাচ্ছে, মোহন একটা কে ছিল, আমাদের লায়াবিলিটি ছিল, যেহেতু ওর থেকে ধারে গুডস কেনা হয়েছিল, সেই নামক লায়াবিলিটিটাও কি হয়ে যাবে,
কমে যাবে, তাহলে এটা হবে ডেবিট। পারচেজেস আমাদের ডেবিট হয়, তো এখানে পারচেজ রিটার্ন তার অপোজিট বলে ওটা ক্রেডিট হয়। নেক্সট 28-এ বলা আছে গুডস রিটার্ন বাই শ্যাম ₹1400। তো এখানে গুডস রিটার্ন, এখানে কি বলা হয়েছে বাই, তাহলে কারোর দ্বারা গুডসটা রিটার্ন হচ্ছে, তাহলে গুডসটা নিশ্চয়ই বিজনেসে রিটার্ন আসছে, তো এটা হবে রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। যেহেতু বিজনেসের দিকে আসছে সেজন্য রিটার্ন ইনওয়ার্ড অ্যাকাউন্ট। এটাকে অন্য নামে বলা যায় সেলস রিটার্ন অ্যাকাউন্ট, কারণ এটা সেল হয়ে শ্যামের কাছে গেছিল, শ্যাম এবার সেটা রিটার্ন করছে, তাহলে এটা সেল হয়ে এসেছিল যেটা রিটার্ন হচ্ছে, সেই জন্য সেলস রিটার্ন অ্যাকাউন্ট। আর কে রিটার্ন করছে? শ্যাম, তাহলে শ্যাম অ্যাকাউন্ট। এবারে সেলস আমাদের একটা ইনকাম ছিল, তাহলে এটাও ইনকাম বলে আমরা লিখব, কিন্তু সেলসটা ছিল ইনকাম ইনক্রিজ, সেলস রিটার্ন হবে ইনকাম ডিক্রিজ, তাহলে এটা হবে ডেবিট। নেক্সট কে রিটার্ন করছে? শ্যাম, তাহলে শ্যাম আমাদের একটা অ্যাসেট ছিল, কারণ শ্যামকে ধারে বিক্রয় করা হয়েছিল বলে, তো শ্যাম যখনই গুডসটা ফেরত দিয়ে দেবে তাহলে শ্যামের থেকে পাওনাটাও কমে যাবে, তাহলে কমে যাচ্ছে, সো এটা হয়ে যাবে ক্রেডিট। তো আমরা জানি সেলসটা কি হয়? ক্রেডিট। সেলস রিটার্ন, তাহলে তার অপোজিট বলে সেলস রিটার্ন হবে ডেবিট। নেক্সট পেড রেন্ট ₹400, তাহলে পেড হোয়াট? রেন্ট, সো রেন্ট অ্যাকাউন্ট। আর পেড হোয়াট মানে কি পেড করতে পারি রেন্ট হিসেবে? ক্যাশ, অবশ্যই পেড বলা থাকলেই ক্যাশ আসবে। তো রেন্ট অ্যাকাউন্ট একটা এক্সপেন্স, এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, ডেবিট। ক্যাশ একটা অ্যাসেট, সেটা কমে যাবে যেহেতু ক্যাশ পে করা হচ্ছে, তাহলে ক্রেডিট। নেক্সট 30-তে বলা আছে রিসিভ চেক ফ্রম, হবে এখানে রিসিভ চেক ফ্রম সিং অ্যান্ড কোম্পানি ফর ₹1000 বাট নট ডিপোজিটেড ইনটু ব্যাঙ্ক। তো সিং অ্যান্ড কোম্পানির থেকে চেকটা তো রিসিভ করা হচ্ছে, বাট সেই চেকটা ব্যাংকে ডিপোজিট করা হচ্ছে না। তো এরকম যদি কোনো সিচুয়েশন থাকে যে কোনো চেক রিসিভ করা হচ্ছে বাট ব্যাংকে ডিপোজিট করা হচ্ছে না, তো সেই চেকটাকে আমরা ব্যাংক বলে না লিখে আমরা ক্যাশ বলে লিখব। যেহেতু চেকটা ব্যাংকে জমা পড়ছে না, সেহেতু ব্যাংকের ব্যালেন্স কিন্তু বাড়ছে না, ব্যাংকের অ্যামাউন্ট আমাদের বাড়ছে না, তাহলে সেটাকে আমরা ক্যাশ বলে মেনটেন করব, কারণ ওটা বিজনেসেই রয়েছে, সেটাকে আমরা ক্যাশের মতোই ট্রিট করতে পারি। যেরকম ক্যাশ একটা ভ্যালু ক্যারি করে, সেটা দিয়ে আমরা কোনো পেমেন্ট করতে পারি, সেরকমভাবেই আমাদের বিজনেসের থেকে যদি কেউ পেমেন্ট পায়, সেক্ষেত্রে আমরা ক্যাশ না দিয়ে সেই চেকটাকেই পেমেন্ট হিসেবে ইউজ করতে পারি, সেই চেকটা দিয়েই তার পেমেন্টটা মেটাতে পারি। তো সেই জন্য এটাকে ক্যাশের মতো ট্রিট করা হয় বলে ক্যাশ অ্যাকাউন্ট হবে। আর কার্ড থেকে রিসিভ করা হয়েছিল সিং অ্যান্ড কোম্পানি, তাহলে সিং অ্যান্ড কোম্পানি আসবে। ক্যাশ আমাদের একটা অ্যাসেট, অবশ্যই সেটা বাড়ছে, সো এটা হবে ডেবিট। আর সিং অ্যান্ড কোম্পানি থেকে রিসিভ করছি মানে অবশ্যই সে আমাদের একটা ডেটাস ছিল যার থেকে আমরা টাকা পেতাম, তো সেই নামক অ্যাকাউন্টটা কমে যাবে, তাহলে ক্রেডিট। যখনই সে আমাদের টাকাটা পেমেন্ট করে দিচ্ছে তার থেকে পাওনাটা আমাদের কমে গেল, সেই জন্য সেটা কমে যাচ্ছে, ক্রেডিট। নেক্সট পেড ইলেকট্রিক বিল, তো এখানে পেড হোয়াট? ইলেকট্রিক বিল। তো এখানে বিল বলে কোনো অ্যাকাউন্ট হয় না, বিল বলতে যেই পেপারটায় ইলেকট্রিক চার্জেসটা প্রিন্ট হয়ে আসে সেটাকে বলা হয় ইলেকট্রিক বিল, বাট আমরা পে করি কোনটা? ইলেকট্রিসিটি চার্জেসটা, তাহলে ইলেকট্রিক চার্জেস বা ইলেকট্রিসিটি এক্সপেন্সেস অ্যাকাউন্ট হবে, সো ইলেকট্রিক চার্জেস অ্যাকাউন্ট। আর পেড রয়েছে তাহলে নিশ্চয়ই ক্যাশে পে করা হয়েছে, সো ক্যাশ অ্যাকাউন্ট। এটা একটা এক্সপেন্স, আর এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, সো ডেবিট। আর ক্যাশ নামক অ্যাসেটটা কমে যাচ্ছে যেহেতু পেমেন্ট করা হচ্ছে, সো এটা হবে ক্রেডিট। নেক্সট 32
32তে বলা আছে সোল্ড গুডস, তাহলে সোল্ড গুডসের ক্ষেত্রেই একমাত্র সেলস অ্যাকাউন্ট আসে, তো সেলস অ্যাকাউন্ট। আর কাকে অন ক্রেডিটে বলা মানে ধারে, কাকে বিক্রয় করা হচ্ছে ধারে, রোহিতকে, তাহলে রোহিত অ্যাকাউন্ট। সেলস একটা ইনকাম, ইনকাম হওয়া মানেই ইনক্রিজ হওয়া, তাহলে ক্রেডিট। রোহিত অবশ্যই একটা অ্যাসেট হবে, কারণ ওর থেকে ইন ফিউচার টাকা পাবো, সো সেই নামক অ্যাসেটটা ইনক্রিজ করছে, ডেবিট। নেক্সট 33, স্যালারিজ ডিউ টু এমপ্লয়িজ, এটা আমাদের একটা অ্যাডজাস্টমেন্ট এন্ট্রির মধ্যেও পড়ে, সেটা আমরা ফাইনাল অ্যাকাউন্টসে অ্যাডজাস্টমেন্ট হিসেবেও করব। তো এখানে স্যালারিজ ডিউ টু এমপ্লয়িজ, তো স্যালারি নামক এক্সপেন্সেসটা তো হয়েছে অবশ্যই, বাট সেটা পেমেন্ট করা হয়নি এমপ্লয়িদের, তো এখানে হোয়াট ডিউ, স্যালারি, তাহলে স্যালারিজ অ্যাকাউন্ট একটা আসবে। আর সেটা যেহেতু আমাদের এখনও ডিউ আছে, তাহলে ইন ফিউচার আমাদের পে করতে হবে, তো যে নামটা আসবে সেটা হলো আউটস্ট্যান্ডিং স্যালারি, আউটস্ট্যান্ডিং স্যালারিজ অ্যাকাউন্ট। এবারে স্যালারিটা আমরা জানি একটা এক্সপেন্স, তো এক্সপেন্সেস, সেটা এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, সো ডেবিট। আর আউটস্ট্যান্ডিং স্যালারিজ মানে যেটা ডিউ আছে, তাহলে ইন ফিউচার পে করতে হবে, তাহলে ওটা অবশ্যই আমাদের একটা লাইবিলিটি, যেটাই ইন ফিউচার পে করতে হবে ওটা আমাদের লাইবিলিটি হয়, লাইবিলিটি বাড়ছে, সো ক্রেডিট। নেক্সট আমাদের 34 নম্বরে বলা আছে ড্রিউ ক্যাশ ফর পার্সোনাল ইউজ, তাহলে পার্সোনাল ইউজ থাকলেই ড্রয়িংস অ্যাকাউন্ট আসে, সো ড্রয়িংস অ্যাকাউন্ট। আর হোয়াট ড্রিউ, কি তুলে নিচ্ছে বিজনেস থেকে, ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। এবার ড্রয়িংসের নেচার আমরা জানি ক্যাপিটাল ডিক্রিজ, যখনই বিজনেস থেকে পার্সোনাল ইউজ বা কোনো কিছুর জন্য কিছু তুলে নেওয়া হবে তাহলে ক্যাপিটাল কমে যাবে, তাহলে ক্যাপিটাল ডিক্রিজ, ডেবিট। আর ক্যাশ বিজনেস থেকে চলে যাচ্ছে, তাহলে ক্যাশ নামক অ্যাসেটটাও কমে যাবে, তাহলে সেটা হবে ক্রেডিট। নেক্সট 35-এ বলা আছে ইন্ট্রোডিউসড অ্যাডিশনাল ক্যাপিটাল বাই চেক, তাহলে বিজনেসে নতুন কিছু মূলধন দেওয়া হচ্ছে, কিসের মাধ্যমে, চেকের মাধ্যমে, তাহলে অবশ্যই কি হবে, ক্যাপিটাল অ্যাকাউন্ট একটা আসবে। আর কিসের মাধ্যমে দেওয়া হচ্ছে, চেকের মাধ্যমে, তাহলে চেক কি আমরা ব্যাংক হিসেবে লিখি। মানে ক্যাপিটালের নেচার ইটসেলফ একটা নেচার, ক্যাপিটাল ইটসেলফ ইজ এ নেচার, তো ক্যাপিটাল বিজনেসে আসছে, ক্যাপিটাল ইনক্রিজ হচ্ছে, সো সরি ক্রেডিট। আর ব্যাংক নামক অ্যাসেটটাও বাড়ছে বিজনেসে, তাহলে ডেবিট। নেক্সট 36-এ বলা আছে রেন্ট পেড টু ল্যান্ডলর্ড, তাহলে হোয়াট পেড, রেন্ট, তার রেন্ট অ্যাকাউন্ট আসবে। আর পেড কথাটা বলা আছে, তাহলে নিশ্চয়ই ক্যাশের মাধ্যমে রেন্ট পে করা হয়েছে, সো ক্যাশ অ্যাকাউন্ট। রেন্ট একটা এক্সপেন্সেসের মধ্যে পড়ে, এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ, সো ডেবিট। আর এখানে ক্যাশ হচ্ছে একটা অ্যাসেট যেটা বিজনেস থেকে চলে যাচ্ছে, তাহলে ডিক্রিজ, তাহলে এটা হবে ক্রেডিট। নেক্সট 37-এ বলা আছে পেড ইন্টারেস্ট অন লোন, সো পেড হোয়াট, ইন্টারেস্ট অন লোন, সো ইন্টারেস্ট অন লোন অ্যাকাউন্ট। আর পেড কথাটা বলা আছে, সো ক্যাশ অ্যাকাউন্ট হবে। তো ইন্টারেস্ট অন লোন এটা হচ্ছে বিজনেসের একটা এক্সপেন্স, এক্সপেন্স হওয়া মানে ইনক্রিজ হওয়া, সো ডেবিট। ক্যাশ নামক অ্যাসেটটা কমে যাচ্ছে, সো অ্যাসেট ডিক্রিজেস, ক্রেডিট। নেক্সট 38-এ আমাদের বলা আছে লোন টেকেন ফ্রম সুবীর ₹50,000, তাহলে হোয়াট টেকেন, লোন, তাহলে এখানে অ্যাকাউন্টের নাম আমরা লিখব লোন ফ্রম সুবীর অ্যাকাউন্ট। আর লোন বাবদ আমরা কি পাবো, লোন যদি আমরা নিই অবশ্যই ক্যাশ পাবো, তাহলে ক্যাশ অ্যাকাউন্ট। তাহলে লোন ফ্রম সুবীর এটা আমাদের হবে একটা
লায়াবিলিটি, কারণ সুবিরের থেকে যদি আমরা লোন নিই ইন ফিউচার সেটা রিপে করতে হবে, তাহলে একটা লায়াবিলিটি ইনক্রিজ করছে, সো ক্রেডিট। আর ক্যাশ পাচ্ছি তাহলে বিজনেসে অ্যাসেটটা ইনক্রিজ হবে, সো ডেবিট। নেক্সট, লোন গিভেন টু রৌনক। তো হোয়াট গিভেন? লোন। তো লোন টু রৌনক অ্যাকাউন্ট হবে। আর লোন বাবদ কি দেব? অবশ্যই ক্যাশ, সো ক্যাশ অ্যাকাউন্ট। এবার লোন টু রৌনক, এটা হচ্ছে লোন ফ্রম সুবীরের অপোজিট, মানে লোন দিচ্ছি, সেক্ষেত্রে আমাদের অ্যাসেট ইনক্রিজ হবে, ইন ফিউচার রৌনকের থেকে আমরা টাকা পাবো, সো সেটা হবে ডেবিট। আর ক্যাশ নামক অ্যাসেটটা কমে যাবে, যেহেতু লোন বাবদ ক্যাশ পে করছি, তাহলে ক্যাশ নামক অ্যাসেটটা কমে যাবে, তো সেটা হবে ক্রেডিট। এবং আজকের লাস্ট ট্রানজ্যাকশনস, উইথড্রন গুডস ফ্রম বিজনেস। যদি গুডস থাকে তাহলে পারচেসেস অ্যাকাউন্ট আসবে, বিজনেস থেকে যদি গুডস তুলে নেয় তাহলে পারচেসেস অ্যাকাউন্ট আসবে। আর বিজনেস থেকে তুলে নেওয়া হচ্ছে তাহলে বিজনেসে নিশ্চয়ই ক্যাপিটাল কমে যাবে, তাহলে ক্যাপিটাল অ্যাকাউন্ট আসবে। এবারে পারচেজেস অ্যাকাউন্ট, এটা আমাদের জানি এক্সপেন্স, বাট বিজনেস থেকে তুলে নেওয়া হচ্ছে তাহলে এক্সপেন্সেসটা কমে যাবে, তাহলে এটা হবে ক্রেডিট। আর ক্যাপিটাল বিজনেস থেকে কমে যাচ্ছে, তাহলে ক্যাপিটাল ইটসেলফ এ নেচার, তাহলে ক্যাপিটাল কমে যাবে, তাহলে এটা হবে ডেবিট। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, যদি কোনো প্রশ্ন থেকে থাকে কমেন্ট সেকশনে জানাও। আর এই ভিডিওটা থেকে যদি নতুন কিছু শিখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং দেখতে থাকো কমার্স লেসন।